এবারেও অসীমের ছাদে রিমার পোশাকের মতো হুবহু বেগুনি রঙের পোশাক আছে। কিছু একটা চিন্তা করতে করতে আমি ভিতরে গেলাম আর সোজা সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলাম। আমাদের আর অসীমদের ছাদ একদম পাশাপাশি ছিল। আমি একটু এদিক ওদিক দেখে অসীমদের ছাদে চলে গেলাম। তার পোশাকটা হাত দিয়ে দেখলাম। ওটা এখনই পরিষ্কার করে দেওয়া হয়েছিল, ওটা দিয়ে পানি পড়ছিল। আমি পোশাকটা হাত দিয়ে দিলাম আর অনেক খারাপভাবে পোশাকটাকে দেখছিলাম। আমার শরীরটা রাগে খারাপ হয়ে গেল, কারণ এই বিষয়টা আমাকে অনেক মানসিক কষ্ট দিয়েছে। আমি যেমন ভাবে এসেছিলাম তেমন ভাবেই আবার ফিরে চলে গেলাম আর তারপরে আমার শ্বশুরবাড়ির দিকে গাড়ি নিয়ে গেলাম। আজ আমাকে সত্যিটা জানতেই হবে, আজ সব রহস্য শেষ করতেই হবে আমাকে। আমি গাড়ি চালিয়ে রিমাদের বাড়িতে গিয়ে পৌঁছলাম আর দরজায় শব্দ করতেই রিমা এসে দরজা খুলে দিল। ও আমাকে দেখে অবাক হয়নি, কারণ আমি প্রতিবারই ওদের বাড়িতে ফিরে যেতাম। কিন্তু ওকে দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল, কেননা ওর পোশাকটা মাঝখান থেকে ছেঁড়া ছিল, একদম সেইভাবে যেইভাবে আমি সেই পোশাকটা ছিঁড়েছিলাম। এইসব দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম আর রাগের বসে রিমার শরীরে একটা মার দিলাম। ও এই মারের জন্য তৈরি ছিল না, তাই মার খেয়ে মাটিতে মাথা ঘুরে পড়ে গেল আর আওয়াজ করে সবাইকে ডাকতে থাকল, মা, বাবা, ভাই। ওর আওয়াজ শুনে সবাই দৌড়ে এল। আমার চোখের সামনে সব অন্ধকার দেখছে। আমি ওর হাত ধরতে থাকলাম, চলো আমার সাথে। আমিও আওয়াজ করতে থাকলাম, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন? আমার শ্বশুর শাশুড়ি অবাক হতভম্ব হয়ে আমাকে জিজ্ঞেস করতে থাকলো। আমার নিঃশ্বাস পড়ছিল অনেক। আমি তাদের বলতে থাকলাম, আপনারা এসব নিজেদের মেয়েকে জিজ্ঞেস করছেন না কেন? কাকে বোকা বানাচ্ছে ও? আমার শ্বশুর আমার হাত ধরে নরমভাবে আমাকে জিজ্ঞেস করল, কিন্তু অজয় ও কি করেছে এমন? আমি নিজেকে সামলাতে সামলাতে বললাম, বাবা, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন ওর পোশাকটা কি করে ছিঁড়ল। ওরা সবাই আশ্চর্য হয়ে একে অপরের দিকে দেখছিল। ওরা সবাই একসাথে বলে উঠল, ওর পোশাকটা তো এইমাত্র আসার সময় গেটের সাথে মিশে ছিঁড়ে গেছে। রিমা এখনো মাটিতে বসে কেঁদেই চলেছিল। এটা হতে পারে না, আপনারা সবাই রিমার সাথে মিলে আছেন, ওর মিথ্যা কথার সাথে দিচ্ছেন। আমার মাথায় আর কাজ করছিল না। আমি রিমাকে ধরে নিয়ে বাইরে নিয়ে এলাম। ওর মা বাবা আমাকে অনেক অনুরোধ করতে থাকলো, কিন্তু আমার কানে কারো কথা পৌঁছচ্ছিল না। সারা রাস্তা সীমা কাঁদছিল, কিন্তু এখন আমার ওর উপরে একটুও দয়া হচ্ছিল না। বাড়ি পৌঁছে আমি ওর চুলগুলো ধরে ওকে জিজ্ঞাসা করলাম, বল, অসীমের সাথে তোমার কি সম্পর্ক? ও আওয়াজ করে বলল, অজয়, তুমি এসব কি বলছো? কিন্তু আমার ওর উপরে এখন কোনো ভরসা হচ্ছিল না। আমার কথা শুনে ওর চোখ মুখ কেমন একটা হয়ে গেছিল। এইসব কি পাগলামি করছো অজয়? তুমি এসব ভুলভালো কি করে ভাবতে পারো? ও আওয়াজ করছিল, কিন্তু এখন ওর কথার কোনো দাম ছিল না আমার কাছে। ও বারবার অস্বীকার করছিল। রাগে আমার মাথা ঠিক ছিল না। আমি ওকে বললাম, যদি তুমি সব সত্যি কথা বলে দাও তাহলে আমি তোমাকে কিছু বলবো না, শুধু একবার স্বীকার করো। আমার মনে হচ্ছিল আমার মাথার শিরা সব নষ্ট হয়ে যাবে, কিন্তু তখনই আমি দেখলাম সেখানে পুলিশ এসে গেল। তাদের মধ্যে একজন মহিলা কনস্টেবল এসে রিমাকে আমার হাত থেকে ছাড়িয়ে নিল আর ওকে সোফায় বসিয়ে দিল। ওর বয়ান নেওয়া শুরু করল। তখন আমাকে হাত কড়া পরিয়ে দেওয়া হলো। আমি আওয়াজ করে বললাম, এসব কি হচ্ছে? ওই পুলিশ ইন্সপেক্টর হেসে বলল, সে তো আপনি থানায় গেলেই বুঝতে পারবেন। আর আমাকে নিয়ে পুলিশের গাড়িতে তুলল। যখন আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন স্পষ্ট রিমার কণ্ঠ আমার কানে আসছিল, আমার স্বামী পাগল, প্রথম দিন থেকে এ পাগলামি করে চলেছে। রিমা পুলিশদের এসব কথা বলছিল। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। রিমা, যাকে আমি আমার মন প্রাণ দিয়ে চেয়েছিলাম, সে এসব কি বলছে? জেলের ভিতর আজ আমার দ্বিতীয় দিন ছিল, আর রিমা আমার কোনো খবর পর্যন্ত নেয়নি। রিমা যেসব কথা পুলিশদের বলেছিল সেসব কথা আমার একটু বিশ্বাস হচ্ছিল না। যে আমি নাকি পাগল, আমার নাকি পাগলামির রোগ আছে, তাই জন্য আমি ওর উপর অত্যাচার করি। ও বলছিল ওই কথা কখনো ওর বাবা মাকে বলেনি। ওর বাবা মা সব নিজের চোখে দেখেছে। আর সব থেকে অবাক করা ব্যাপার এটা ছিল যে ওই দিন রাতে অসীম পুলিশকে ফোন করেছিল, যে আমার পাশের বাড়ির ছেলে ছিল, আর যার কারণে এসব সমস্যা শুরু হয়েছিল।
আমি কোনো কিছু ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না। এসব কি ছিল? কিছু বুঝতে পারছিলাম না। রিমা আমার বিরুদ্ধে কেস ফাইল করেছিল, আর জানি না কত কি দোষ দিয়েছিল। আমার বাবা মা অনেক চেষ্টা করছিল, কিন্তু আমার জামিন হচ্ছিল না। মামলা অনুসারে আমার মেডিকেল চেক আপ হওয়ার কথা, আর রিপোর্ট আসার পরেই আমার জামিন হতে পারে। আর 2 দিন পরে যখন মনোরোগ বিশেষজ্ঞ আমাকে প্রশ্ন করলেন, তখন আমি তাকে সব ঘটনা খুলে বললাম, যেটা শুনে তিনিও আমার দিকে এমনভাবে দেখছিলেন যেন সত্যিই আমি কোনো পাগল। আর ওনার এইভাবে তাকানোতে আমি হঠাৎ রেগে উঠলাম, আর রেগে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার কি মনে হয় আমি সত্যি সত্যি পাগল? উনি আমাকে বোঝাতে থাকলেন, দেখুন মিস্টার অজয়, আপনি যে ঘটনাটা বলছেন সেটা অবাস্তবা পোশাকে অদ্ভুত মিল 1 বার কিংবা 2 বার হতে পারে, বারবার নয়। উনি খুব শান্তভাবে আমাকে বোঝাচ্ছিলেন, কিন্তু রাগে আমার শরীর গরম হয়ে যাচ্ছিল। ডাক্তারবাবু, আমি সেটাই তো বলছি, এটা হঠাৎ করে কোনো অদ্ভুত রকমের মিল ছিল না। আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। ডাক্তার আমাকে শান্ত করার জন্য আমার হ্যাঁ তে হ্যাঁ মেলালেন, কিন্তু তিনি তার রিপোর্টে আমাকে মানসিক রোগী বলে লিখে দিলেন, যার ফলস্বরূপ জাজ আমাকে 2 মাসের জন্য মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিলেন। আমি চিৎকার করে বলতে থাকলাম, আমি পাগল নই। কিন্তু তাতে কারোর কিছু যায় আসে না। সবাই আমাকে দয়ার চোখে দেখতে থাকে। হাসপাতালে চারিদিকে আমাকে শুনতে হতো, ছেলেটা কত সুন্দর দেখতে, একটা ছেলে কিভাবে পাগল হয়ে গেল কে জানে। একটা নার্স আর একটা নার্সকে বলছিল, যখন আমি সত্যিই পাগলের মতো বোকা হয়ে বসেছিলাম। এই 2 মাসে আমার সাথে যা যা ঘটেছিল তা আমার বোঝার বাইরে ছিল। হয়তো আমি সত্যিই পাগল হয়ে গেছিলাম। পাগলা গার্ডে আমার থাকা 1 সপ্তাহ হয়ে গেছিল, তখন আমার সাথে কেউ দেখা করতে এলো। দেখা করার ঘরে গিয়ে তখন আমি দাঁড়ালাম, তখন আমি দেখলাম অসীম আর রিমা এসেছে আমার সাথে দেখা করতে। ওদেরকে একসাথে দেখে আমার কেমন একটা মনে হলো। তোমরা 2 জন একসাথে? আমি শুধু এটুকুই বললাম। হ্যাঁ অজয়, আমরা 2 জন একসাথে এই জন্য এসেছি যাতে আমরা তোমাকে তোমার অন্যায়টা বলতে পারি। অসীম একটু হাসল। হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করল, মিতাকে তোমার মনে আছে? আমি আশ্চর্য হয়ে বললাম, কে মিতা? হ্যাঁ, তাই তো, তোমার আর কি করে মনে থাকবে? কেননা তুমি কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত না জানি কত মেয়েকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছ। তাদের মধ্যে একজন মিতাও ছিল, যে আমার ছোট বোন ছিল। আরও অন্য মেয়েদের থেকে অনেক আলাদা ছিল, অনেক নরম মনের ছিল। আর তোমার টাইম পাসকে ও সত্যিকারের ভালোবাসা ভেবে নিয়েছিল। আর তুমি ওকে বিয়ে করবে না বলেছিলে। তুমি ওকে বলেছিলে তুমি শুধু ওকে নিজের বন্ধু মনে করার কিছু নয়। তখন ওই সহজ সরল মেয়েটা ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, যেটাতে ও বেঁচে তো গেছে, কিন্তু সারা জীবনের জন্য অচল হয়ে গেছে। আর এখনো পর্যন্ত ও শুধু ওষুধের ভরসাতেই বেঁচে আছে। আমি যখনই আমার বোনকে এই অবস্থায় দেখতাম, তখন সেই মানুষটার উপরে আমার অনেক ঘৃণা হতো। তারপর একদিন মিতার ডায়েরিটা আমি পেলাম, যেখানে তোমার ব্যাপারে সবকিছু লেখা ছিল। আর সেই দিনই এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তোমার সবকিছু শেষ করে দিতে চেয়েছিলাম। সব থেকে প্রথমে আমি তোমার বাড়ির পাশে নিজের বাড়ি কিনলাম। আর তারপর রিমা, যে আমার অফিসে কাজ করত একটা ছোট পোস্টে, অনেক কষ্টে সংসারের খরচ চালাতো, কিন্তু ওকে দেখতে অনেক সুন্দর ছিল, তার জন্য অনেক টাকার বিনিময়ে আমি রিমাকে এইসব নাটক করতে বললাম। আর আমার আনন্দ ধরছিল না যখন প্রথম দেখাতেই তুমি রিমাকে পছন্দ করে নিয়েছিলে। আমি জানতাম যে তুমি রিমার মতো সুন্দরী মেয়েকে কখনো এড়িয়ে যেতে পারবে না, আর তুমি রিমাকে বিয়ে করে নিলে। তারপর আমি যে প্ল্যানটা বানিয়েছিলাম সেটা কাজে দিতে শুরু করে দিলাম। প্রথমে তো তুমি অনেকদিন পর্যন্ত আমার বাড়ির দিকে তাকাওনি, কিন্তু একদিন তোমার চোখ আমার ছাদের দিকে পড়েই গেল। আর সেটাই হলো তোমার জীবন শেষের কারণ। আর এটাই শুধু নয়, আমি রিমাকে এমন কিছু ওষুধ দিয়েছিলাম যাতে তুমি অনেক সহজে মাথা গরম হয়ে যাও, আর তোমাকে সবাই পাগল মনে করে। এই কথাগুলো বলার সময় ওকে অনেক খুশি মনে হচ্ছিল, আর ওর মুখে হাসি ছিল, কিন্তু রিমা চুপচাপ দাঁড়িয়েছিল। আস্তে আস্তে আমার সব মনে পড়ল। এখন আর আমার রাগ হচ্ছিল না, কারণ আমি একটা শান্ত স্বভাবের মানুষ ছিলাম, আর আমার রাগ অসীমের দেওয়া ওষুধের জন্যই হতো। এখানে আমাকে শান্ত হয়ে থাকার ওষুধ দেওয়া হতো। এখন আর আমার মধ্যে কোনো পাগলামির লক্ষণ ছিল না। আজকেও আমি সব সুস্থ, সজ্ঞানে ছিলাম।
আমি অনেক কষ্ট করে আমার মুখ খুললাম আর বললাম, মিতার সাথে যা যা ঘটেছে তার জন্য আমি খুব দুঃখিত, কিন্তু তুমি একটা অনেক বড় ভুল করে ফেলেছ। মিতা আর আমি ক্লাসমেট ছিলাম, কিন্তু মিতা যে অজয়কে ভালোবাসত সে আমাদের থেকে সিনিয়র ক্লাসে পড়ত। আমার তো কখনো মিতার সাথে হাই হ্যালো পর্যন্ত হয়নি। ওকে সব সময় ফাইনাল ইয়ারের অজয়ের সাথে দেখা যেত, যে একটা বড়লোক বাবার ছেলে ছিল, আর প্রত্যেক দিন একটা করে নতুন মেয়েকে নিজের জালে ফাঁসাত। মিতা কেন ইউনিভার্সিটি আসা বন্ধ করে দিয়েছিল আমি তার ব্যাপারে কিছু জানতাম না। আমি শুধু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আর যখন তুমি মিতার ডায়েরিতে অজয় নামটা দেখলে, তখন দুর্ভাগ্যবশত ওর ক্লাসে যে অজয় ছিল সেটা আমি ছিলাম। তুমি শুধু ওর ক্লাসের কথা ভেবে আমাকে সন্দেহ করলে যে আমি সেই ছেলে অজয়, আর এসে গেলে আমার জীবনটা শেষ করতে। কমপক্ষে একবার কাউকে জিজ্ঞেস তো করে নিতে পারতে যে মিতার সাথে কোনো ছেলেটা থাকতো। এত ঝড় সামলে আমার শরীরের অবস্থা ভালো ছিল না। আমি সেই অন্যায়ের শাস্তি পেয়েছিলাম যেটা আমি করিনি। আমার কাহিনী শুনে অসীম ও রিমা অবাক হয়ে গেছিল, ওদের মুখগুলো দেখার মতো ছিল না। কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম যে আমি কোনো অন্যায় করিনি। সেদিন ওরা দুইজন চলে গেল। তার 2 দিন পরে আমাকে ছেড়ে দেওয়া হলো। অসীম, রিমা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছিল। যখন আমি এটা জানতে পারলাম তখন তাড়াতাড়ি আমার উকিলের সাথে কথা বললাম, ওদেরকে ক্ষমা করে দিলাম। আমি জানতাম ওরা অপরাধ করেছে, কিন্তু রিমা অভাবে পড়ে এমন কাজ করতে বাধ্য হয়েছে। ও নিজের অসুস্থ বাবার ওষুধের খরচ ও ঘরের খরচ চালাতে পারছিল না, আর অসীমের মাথায় প্রতিশোধের রাগ ছিল, তাই এ কাজ করেছিল। আমি আমার বাড়িতে ফিরে এলাম, কিন্তু এসে অবাক হয়ে উঠলাম যখন দেখলাম রিমা আমার জন্য অপেক্ষা করছে। রিমা, তুমি এখানে? হ্যাঁ অজয়, আমি তোমার অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। আর তোমার মনে যদি আমার জন্য একটুও জায়গা থাকে তাহলে তোমার জীবন থেকে আমাকে বের করে দিও না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অজয়, তোমার মতো মানুষ আমি আজ পর্যন্ত আমার জীবনে দেখিনি। আমি তোমাকে হারাতে চাই না। ও কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ল। ওর সারা শরীর কেমন একটা করছিল। আমি ওকে হাজার ঘৃণা করার চেষ্টা করি, কিন্তু ওর এক ফোঁটা চোখের পানি আমার মনকে নরম করে দিত। ও এখনো আমার মনের মানুষ ছিল। আমি ওকে হাত ধরে উঠালাম, ওর চোখ মুছিয়ে দিলাম। রিমা, তুমি যদি সত্যিই তোমার কাজের জন্য অনুতপ্ত হও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এটা মনে রেখো আমিও একজন মানুষ, হয়তো সব সময় ক্ষমা করতে পারবো না। আমার কথা শুনে ও কেঁদে উঠল। এটা ওর অনুশোচনার চোখের জল ছিল। এর মানে রিমা সত্যিই আমাকে ভালোবাসে। আমার মান সম্মান ফেরত দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম। তা না হলে একটা ভুল বোঝাবুঝির কারণে আমার সারা জীবনটা নষ্ট হয়ে যেত। এই জন্য বড়রা সবসময় বলে কোনো কাজ করার আগে ভালোভাবে ভেবেচিন্তে করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।